শেষ বড়দিনটা আমরা কাটিয়েছিলাম দাওয়াই পানিতে। সে তো আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম একটা রোদে ঝলমল সকাল আমাদের জন্য অপেক্ষা করে আছে। ঘুম অনেক সকালেই ভেঙে গেছিলো, কারণ ইচ্ছে ছিল ভোরের আলোয় একটু কাঞ্চনজঙ্ঘার সঙ্গে পুরনো আলাপটা সেরে নেওয়ার। কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ চারিদিকটা ঘন কুয়াশায় ঢাকা ছিল। যত বেলা বাড়ল, অর্থাৎ সকাল 7টার পর থেকেই আস্তে আস্তে মেঘ কেটে গেল, কিন্তু কাঞ্চনজঙ্ঘাও আবছাভাবে আমাদের সঙ্গে দেখা করলো, পুরোপুরি সামনে এলো না। সে যাই হোক, দূর থেকে তাকে বড়দিনের শুভেচ্ছা জানালাম। কি অদ্ভুত একটা নৈসর্গিক পরিবেশের মধ্যে যে আমরা দুটো দিন কাটিয়েছিলাম তা আপনাদের বলে বোঝাতে পারবো না। একদিকে যেমন ছিল কাঞ্চনজঙ্ঘা, তেমনি অন্যদিকে ছিল এই পাহাড়ি পরিবেশের একটা অদ্ভুত নিস্তব্ধতা, তার একটা অদ্ভুত মাধুর্য, এবং এইখানকার স্থানীয় কিছু মানুষের সহজ সরল জীবনযাত্রা। সকালবেলা হতে না হতেই, সে যেদিনই হোক, তারা কিন্তু তাদের নিজেদের দৈনন্দিন কাজে একদম নিজেদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেন, কারণ তারা জানেন যে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। আর তার উপরে আমরা তাদের অতিথিরা। আমাদের তো পান থেকে চুন খসলেই মেজাজ গরম হয়ে যায়, কারণ আফটার অল আমরা এখানে তো পয়সা দিয়ে থাকতে এসেছি। কিন্তু সত্যি তাদের আনুগত্যই বলুন, আন্তরিকতাই বলুন, আর ভালোবাসাই বলুন, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই হচ্ছে এইখানকার যে হোমস্টে, তার মালিকের একটি ছোট্ট চাষের জমি। এখানে উনি আলু চাষ করবেন বলে পেছন দিকের একটা ছোট্ট ক্ষেত বানিয়েছেন। এছাড়াও তার ক্ষেতে চেরি টমেটো থেকে শুরু করে লঙ্কা এবং অন্যান্য আরও কিছু শাকসবজি উনি ফলান। সকালবেলা স্নান শেষে আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম রোদ পোহানোর জন্য। ছোটোবেলার অভ্যেস। এখন তো আমাদের শহুরে জীবনে এটা তো একটা বিরল জিনিসই বলা যায়। আর এখানে তিনি ব্যস্ত সকালের ম্যাগি শেষ করার জন্য, কারণ ম্যাগি শেষ করেই ওকে যেতে হবে স্নানে। এখানে থালায় অপেক্ষা করছে ইলাদির জন্য লুচি আর তরকারি। আজ আমাদের প্ল্যানারে ছিল যে আমরা আজ দার্জিলিং যাব। দার্জিলিং কোনো উদ্দেশ্য নিয়ে যাওয়া নয়, খানিকটা উদ্দেশ্যহীনভাবেই বড়দিনে দার্জিলিংয়ের নতুন রূপটিকে একবার নিজের চোখে দেখার একটা ইচ্ছে ছিল, কারণ এর আগে আমি কোনো ক্রিসমাস দার্জিলিংয়ে কাটাইনি। আর সকালে আমাদের ব্রেকফাস্টও ছিল নিতান্তই সাধারণ। লুচি ছিল, তার সঙ্গে একটি ঘুগনি জাতীয় তরকারি ছিল, ম্যাগি ছিল এবং ছিল ডিম সেদ্ধ। ম্যাগিটা তাতাই বলেছিল ওর জন্য বানাতে, তাই জন্য ওর জন্য ম্যাগি আর ডিম সেদ্ধ ছিল, আর আমাদের জন্য ছিল লুচি তরকারি, সঙ্গে কিছুটা স্যালাড। যাই হোক, কিন্তু খাবারের গুণমান বা স্বাদ একেবারে মুখে লেগে আছে এখনও। খাওয়া দাওয়া শেষ করে অন্যদের তাড়া লাগলাম ব্রেকফাস্ট করার জন্য, এবং তখন আমি একটু পেছন দিকে এলাম, অর্থাৎ বাড়িটার পেছন দিকে একটু দেখার জন্য। কিন্তু যেদিকেই তাকানো যায় না কেন, সেদিকেই সবুজ আর পেঁজা পেঁজা মেঘের দল ঘুরে বেড়াচ্ছে আকাশে। যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখানে দার্জিলিং যেতে, অর্থাৎ দাওয়াই পানি থেকে দার্জিলিং যেতে 8 ঘন্টা 30 মিনিট থেকে 45 মিনিটের মতো লাগে, যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে। আর যেই মাত্র এই ঘুম স্টেশনটি চোখে পড়ল, মানে সেই ছোটোবেলার রোমাঞ্চটাকে যেন মনের মধ্যে আবারও অনুভব করলাম। ছোট্টবেলায় যখন দার্জিলিং আসতাম, তখন এই স্টেশনটিকে দেখলেই মনে হতো, ঘুম ঘুম চোখে দার্জিলিং মেল থেকে নেমে যখন গাড়ি করে আমরা দার্জিলিংয়ে আসতাম, তখন ঘুম ঘুম চোখে এই ঘুম স্টেশনটিকে দেখে মনে হতো যে এর জন্য কি আর অন্য কোনো নাম কেউ খুঁজে পেল না? এ সারাক্ষণ কি ঘুমিয়েই থাকবে? কুয়াশার চাদরে মোড়া সেই স্টেশন এবং তার আশেপাশের পরিবেশ কিন্তু আজ আর নেই, তা হারিয়ে গেছে। তার বদলে এসেছে ইটকাট পাথরের জঙ্গল। আজকাল কলকাতা থেকে দার্জিলিংকে আলাদা করে কিন্তু বিশেষভাবে খুব একটা যে চেনা যায় তা নয়। হ্যাঁ, আমরা শীতকালে গেছিলাম, প্রাকৃতিক পরিবেশ বা তাপমাত্রা যাই বলুন না কেন সেটা কিছুটা অন্যরকম থাকলেও আশেপাশে যে এত বাড়িঘর দার্জিলিংয়ে গড়ে উঠেছে, তা সত্যিই চোখকে এবং সেই সঙ্গে সঙ্গে মনকেও বেশ দুঃখ দেয়। আর এটা হচ্ছে দার্জিলিং টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অফিস।
এই অফিসটাও বেশ পুরনো। আগে এটা অন্য কিছুর একটা অফিস ছিল, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে দার্জিলিং টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অফিস তৈরি হয়েছে। আর এই সামনেই বসেছে একটি বাজারের মতো। তবে এইখানে ঘোরা আমাদের খুব একটা উদ্দেশ্য ছিল না। আমার প্রধান উদ্দেশ্যই ছিল ওপরের ওই গির্জাঘরে গিয়ে একবার বড়দিনের উৎসবটা চাক্ষুষ দেখে আসার। সেই সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে পা বাড়ালাম চার্চের দিকে। এই চার্চটিও কিন্তু রিসেন্টলি রেনোভেট করা হয়েছে। এটা অনেক পুরনো একটা চার্চ। সাধারণত যতদূর মনে পড়ে এটা 1800 শতকের শেষের দিকে বানানো হয়েছিল এখানে, যখন ভারতবর্ষে ইংরেজ রাজত্বকাল ছিল। এবং এইখানে এর আশেপাশে বেশ কিছু হেরিটেজ হোটেল এবং কলকাতা জিমখানা ক্লাবও দার্জিলিং জিমখানা ক্লাবও রয়েছে। দেখুন কি বিশাল বিশাল পাইন গাছগুলো। আর এই হচ্ছে দার্জিলিং জিমখানা ক্লাব। এখন ভেতরে ঢোকার অনুমতি নেই। আর এর পাশ দিয়েই যে ওপরে রাস্তাটা উঠে গেছে সেটি আমাদের এই চার্চের দিকে নিয়ে যাবে। ইন্নির পেছন পেছন আমিও হাজির হলাম চার্চের মেইন হলটার মধ্যে। সেখানে তখন বড়দিনের উৎসব চলছিল, ধর্মীয় উৎসব যেটাকে বলে। আর এই পাশে যে ফলকগুলো লাগানো আছে এটা দেখেই বোঝা যায় যে এই চার্চটি নতুন করে রেনোভেট করা হয়েছে। অবশ্য ভালোই হয়েছে, কারণ পুরনো দিনের জিনিসকে যথাযথভাবে নতুন প্রজন্মের সামনে তো তুলে ধরাই উচিত বলুন। ভারতবর্ষে এমন কত প্রাচীন স্থাপত্য আছে যেগুলো কালের নিয়মে নষ্ট হয়ে গেছে। সেসব জিনিস হয়তো আজকে আর তৈরিও করা যাবে না, কিন্তু উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে আমরা সেগুলোকে হারিয়ে ফেলেছি। আর চার্চের এই ক্যারল, তার সঙ্গে সঙ্গে পিয়ানো, সব কিছুই মুহূর্তের মধ্যে ছোটোবেলায় নিয়ে গেছিল আমাকে। ক্যারলের পর এখানকার প্রধান যিনি বিশপ তিনি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানালেন এবং সেই সঙ্গে সঙ্গে যিশুর যে প্রেম ও ভালোবাসার বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন সেটাও আরেকবার আমাদেরকে মনে করিয়ে দিলেন, কিন্তু সবটাই ছিল লোকাল ল্যাঙ্গুয়েজে। এই চার্চে বেশ কিছু সময় কাটালাম, কিন্তু ততক্ষণে ম্যাল আমাদের ডাকতে শুরু করেছে। অর্থাৎ খালি মনে হচ্ছে যে কখন ম্যালে গিয়ে আমরা আর 5 জনের মতো আনন্দের সাগরে ভেসে যাব। কিন্তু যাই হোক, এখান থেকে বেরোতেও ইচ্ছে করছিল না, কারণ এখানে এত রঙিন মানুষজন এসে জমায়েত হয়েছিলেন যে বেরোতে ঠিক মন চাইছিল না। যাই হোক, চার্চ থেকে বেরিয়ে আমরা চললাম ম্যালের উদ্দেশ্যে এবং যেতে যেতে এই ভুটানি বাজার থেকেও কিছু কিছু টুকিটাকি জিনিস কিনে নিলাম বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের জন্য, এবং শেষে হাজির হলাম ম্যালে। এই ম্যাল কিন্তু দার্জিলিংয়ে যতবারই আসি ততবারই একটা মুখ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে আমার কাছে। শুধুমাত্র এই ম্যালের প্রাকৃতিক পরিবেশ নয়, এখানকার আশেপাশে যে দোকানগুলি আছে, ছোটোবেলা থেকে যে দোকানগুলি দেখে আসছি সেই দোকানগুলো ছোটোবেলার প্রচুর স্মৃতিকে মনের মধ্যে উস্কে দেয়। আজ বড়দিন, তাই সবাই চেষ্টা করছে নিজেকে আরও রঙিন করে আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দেওয়ার। কিন্তু একটা কথা এখনও পর্যন্ত সত্যি যে দার্জিলিংয়ে যত পর্যটক যান তার 80% বাঙালি। সেদিনকার সেই ম্যাল কিন্তু আরও একবার আমাদের এই কথাই মনে করিয়ে দিল। তিনিও তাতাইও তাদের ছোটোবেলায় কিছুটা ফেরার চেষ্টা করছিল। এখানকারই একজন স্থানীয়
দাদার কাছ থেকে একটা সেই বাবল মেকার কিনে তারা আকাশে বাবল ছড়াচ্ছিল। আমারও নিজের দেখে এত হাসি পেয়ে গেল যে কি বলবো। শৈশব বোধহয় মানুষকে কখনো সঙ্গ ছাড়ে না, সব সময় একটা পিছু ডাক থাকেই, সেই পিছু ডাকটাকে এড়ানো খুব মুশকিল। সে আপনি যতই স্মার্ট হন না কেন, যতই আধুনিক সমাজের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলুন না কেন, শৈশবের স্মৃতিকে ভুলে যাওয়া খুব দুষ্কর। দার্জিলিংয়ে আসলেই মনটা চা চা করে, মনে হয় যেন এই পাহাড়ের কিছুটা সুবাস এই চা পাতাগুলোর সঙ্গে করে কলকাতায় নিয়ে যাই। আর যতদিন সেগুলো সঙ্গে থাকবে ততদিন মনে হয় যেন দার্জিলিংও আমার কাছে আছে। তাই চলে এলাম গোল্ডেন টিপসে। গোল্ডেন টিপস এখন কলকাতাতেও আছে, আমাদের বাড়ির কাছে সাদার্ন এভিনিউতে এদের একটি আউটলেট রয়েছে। এবং দেখলাম যে এইখানে যেসব প্রোডাক্টগুলো ওনারা বিক্রি করছেন সেগুলো ওই সাদার্ন অ্যাভিনিউতেও পাওয়া যায়। তবুও দার্জিলিং এসছি আর চা কিনবো না তা তো হয় না। কিছু চা কিনে হাজির হলাম পাশের এই কিউরিও শপটাতে। এটিও আমার ছোটোবেলার একটা স্মৃতি ভাণ্ডার বলতে পারেন। প্রচুর জিনিসপত্র এখান থেকে টুকিটাকি আগে কিনতাম দার্জিলিংয়ে বেড়াতে এসে বন্ধুবান্ধবদের জন্য নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন দেখলাম যে এইসব জিনিসপত্রের দর একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। এখানে বেশ কিছু বড় বড় জিনিসের সঙ্গে কিন্তু প্রচুর ছোট ছোট জিনিস পাওয়া যায়, যেগুলো স্বাচ্ছন্দ্যেই আপনি আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন। কিন্তু এখানকার প্রাইস ট্যাগ দেখে মনে হলো যে সেই আশা হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের ত্যাগ করতে হবে। কিছু না ভেবে চিনতে আমি এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে বেরিয়ে এলাম। জিনিসগুলো সত্যিই দেখার মতন, কিন্তু তাদের কেনার মতো পকেটের রেস্তোও থাকা চাই। এর আশেপাশে প্রচুর আরও চায়ের দোকান আছে, আপনারা ইচ্ছে করলে সেই সব দোকান থেকেও কিনতে পারেন। এবং কিছু কিছু আউটলেটে দেখলাম চা বানিয়ে খাওয়ানো হচ্ছে, অর্থাৎ লিকার টেস্টিংয়ের ব্যবস্থা আছে। যাই হোক, কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের সবারই একটা বেশ মনের মধ্যে খাই খাই অবস্থার উদ্রেক হয়েছিল। তবে আমরা ঠিক করতে পারছিলাম না যে আমরা কোথায় যাব, ক্যাভেন্টার্স না গ্লেনারিসে। গ্লেনারিস আজকে আবার খুলেছে, অর্থাৎ 25শে ডিসেম্বর আবার খুলেছিল দীর্ঘ একটা আইনি জটিলতার পর। কিন্তু আগের বার আমরা ক্যাভেন্টার্সে খেতে এসেছিলাম, সেখানে তখন বুবু কিছু খায়নি, তাই জন্য এবার ইচ্ছে ছিল যে ওর সঙ্গে একসঙ্গে বসে আমরা ক্যাভেন্টাসে খোলা ছাদে লাঞ্চ করব, কিন্তু সবাই বললো না, গ্লেনারিসেই চলো। সেই জন্য বাইরে আরও খানিকটা ঘুরে বেরিয়ে আমরা অগত্যা হাজির হলাম গ্লেনারিসে। যাওয়ার পথে পড়লো ওই হলুদ রঙের বাড়িটা। এই বাড়িটা নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন এতক্ষণে। হ্যাঁ, এটি দার্জিলিংয়ের বিখ্যাত দা স্টুডিও। দার্জিলিংয়ে প্রচুর বিরল ফটোগ্রাফস কিন্তু এদের সংগ্রহে আছে, এবং এদের সংগ্রহশালাটি কিন্তু সত্যিই দেখার মতো। এখন যদিও লোক এইসব স্টিল ফটোগ্রাফির খুব একটা কদর করে না, কিন্তু তবুও আমাদের মধ্যে কিছু মানুষজন আছেন যারা এইসব পুরনো স্মৃতিগুলোকে হাতড়ে হাতড়েই তাদের অবসর সময়টা কাটান। সুতরাং তাদের কাছে এই দা স্টুডিও কিন্তু একটা বিশাল, কি বলবো, একটা আনন্দের খনি বলা যায় যাকে। আর দেখুন ওই সামনেই দাঁড়িয়ে আছে গ্লেনারিস। গ্লেনারিস কিন্তু তার সাহেবি আদব কায়দা, অর্থাৎ আগে যেটা ছিল তা অনেকটাই হারিয়ে ফেলেছে। যদিও এখন গ্লেনারিসের নিচের তলাটা, যেখানে কেক, কুকিজ, পেস্ট্রি, প্যাটিস এইসব বিক্রি হয়, সেই জায়গাটাতে ঢুকলে পরে মনে হয় না, মনে হয় মানে ভারতবর্ষের নয়, বিদেশেও, বা সত্যি কথা বলতে কি মনে হয় যেন সেই ইংরেজরা কিছুক্ষণ আগেই আমাদের দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু গ্লেনারিসের খাওয়া দাওয়া বলুন বা মানে পরিষেবাই বলুন, সেটা যে অনেকখানি ডিটোরিয়েট করে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই হচ্ছে গ্লেনারিসের সামনের অংশটা, যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলেন দার্জিলিংয়ে আসলে পরে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও দেখলাম যে না, এত ভিড়ের মধ্যে আর ছবি তোলা যাবে না, সুতরাং ভিতরে ঢুকলাম। বিশেষ করে বাইরে থেকে কেক পেস্ট্রির গন্ধ এত তীব্রভাবে নাকে আসছিল যে ভেতরে না ঢুকে উপায় ছিল না। বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি তো কিনলাম, এবং কিছু কিছু কিনলাম যেগুলোকে
3-4 দিন রেখে বাড়িতেও নিয়ে যাওয়া যাবে। তারপর চলে এলাম ওপরে লাঞ্চের জন্য। আর সবচেয়ে দুর্বিষহ অভিজ্ঞতাটা ওখানেই হলো, আমরা অর্ডার করার অন্তত 1 ঘন্টা পর, মানে মাল্টিপল ফলো আপস, আফটার ডুইং মাল্টিপল ফলো আপস, আমাদের অর্ডার করা খাবারগুলো আমাদের টেবিলে এলো। আমরা অর্ডার করেছিলাম দুটো মিক্সড প্ল্যাটার। আমরা জানতাম না যে এগুলো সিজলিং ওয়েতে আসবে, কারণ সাধারণত আমরা এই মিক্সড প্ল্যাটার ক্যাভেন্টাসে যেটা খেয়েছি সেটা কিন্তু অন্যভাবে আসে, কিন্তু এটা এলো সিজলারের মতো। যাই হোক, খাবারের টেস্ট কিন্তু ঠিকঠাকই ছিল। লাঞ্চ সারার পরে আমাদের সেরকম তো আর কিছু ছিল না, আমরা টুকিটাকি এদিক ওদিককার দোকানগুলো ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু জিনিসপত্রের দাম এতটাই বেশি যে সেরকম কিছু আর কেনাকাটা হয়ে ওঠেনি, কারণ বাড়িতে এমনিতেই সবার ওয়ার্ড্রোবগুলো একদম উপচে পড়ছে, নতুন জামা কাপড় রাখার আর জায়গা নেই। কিছুদিন আগে পুজোতেও প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে, আর আমরা যেখানেই বেড়াতে গেছি এর আগে উইন্টার গার্মেন্টস কিনে কিনে এমন অবস্থা হয়েছে যে আর রাখার এতটুকু জায়গা নেই। আর এটা তো মানবেন যে অন্যান্য জামা কাপড়ের চাইতে উইন্টার গার্মেন্টস আপনার আলমারির অনেক বেশি জায়গা নিয়ে নেয়। যাই হোক, আবার এই আলো ঝলমলে গ্লিটারিসকে বিদায় জানিয়ে আমরা বাড়ির পথে পা বাড়ালাম। এখন মোটামুটি বিকেল হয়ে আসছে, আর ফেরার পথে ছিল অসহ্য একটা জ্যাম। যে জ্যামে অন্তত 2 ঘন্টা আটকে থেকে আমরা অবশেষে দাবাইপানি ফিরেছিলাম প্রায় সন্ধে 7:30 থেকে 8টা। খাওয়া দাওয়ার পর ওই তীব্র ঠান্ডাতেও একটু ছাদে এসে দাঁড়িয়েছিলাম, কারণ দূর থেকে ওই আলো ঝলমলে দার্জিলিংকে দেখতে একটা কি বলবো, একটা মনে হচ্ছিল যেন কোনো নক্ষত্রপুঞ্জ, একটা গ্যালাক্সি যেটা ভুল করে আকাশ থেকে নিচে নেমে এসেছে। এত অসাধারণ লাগছিল দার্জিলিংকে দূর থেকে। এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমার এই প্রথমবার। এর আগে একবার মুসৌরিতে গিয়েও এই ধরনের একটা অভিজ্ঞতা হয়েছিল, কারণ মুসৌরি থেকে দূরে দেরাদুনকেও দেখতে অনেকটা এরকম লাগে, কিন্তু এটা তার থেকেও সুন্দর। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।